শুভ দুপুর বন্ধুরা। এই দুপুরবেলা বেরোচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি জানাচ্ছি তোমাদের, একটু পরে পৌঁছে যাব। তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। তো ওই তো আগের দিন দেখলে যে সন্ধ্যা ওরা চলে আসলো, আর তারপর কিন্তু আমরা এক জায়গায় বেরোচ্ছিলাম, তাই না? আমি যে বললাম যে আমি নিচে নামতে পারলাম না, আর আমাকে এখন রেডি হতে হবে। তো এই তো রেডি সেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সোনু ফ্রেন্ডের মা, আমারও ফ্রেন্ড বলতে পারো। তো ওর সঙ্গে যেহেতু মাঝে মধ্যে যাওয়া হয় একসঙ্গে আর কি, ওদের বাড়িতে থাকি আর কি, গল্প গুজব করি। তো সেই সূত্রেই কিন্তু ওই দিদিটা আমাকেও চেনে, যে দিদি বাড়ি যাচ্ছি। তো ও এসেছিলো আর কি, ব্রু প্লাগ করতে এসেছিলো। তো আমি করে দিয়েছিলাম, তো ওই সূত্রে চেনা জানা। তো যখন ইনভাইট করছিল এই আমার ফ্রেন্ডকে, তো তখন আমিও পাশে ছিলাম। তো বলছিল যে ওকেও আসতে বলো, তারপরে ফোনটা দিল, তো আমাকেও বললো যে তুমিও এসো। তো সেই জন্য আর কি যাচ্ছি আমিও। তো ওদের বাড়ি কিন্তু পূজা হয়েছিল, কালী পূজা হয়েছিল, তো তার জন্য আর কি যেতে বলেছে প্রসাদ খাওয়ার জন্য। তো চলো, যাওয়ার পথে আমরা এই যে দোকান থেকে নিয়েছি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। তো তার সাথে এই যে বাচ্চারা বলছে এই যে স্ট্রিং খাবে, তো নিয়েছে। আমি এইসব কোনোদিনও খাই না, তো ওদেরকেও মানা করি, কিন্তু এই যে ও খাবেই আজকে, আয়ুষও খাবে, তো তার সাথে ওরও লাগবে। তো ঠিক আছে, আজকের জন্য খাক। আমি কখনো ওকে কিনে কিন্তু দিইও না, আমিও খাই না কোল্ড ড্রিঙ্কস এরকম। তবে হ্যাঁ, স্প্রাইটটা দু একবার খেয়েছি, কিন্তু এই ধরনের জিনিসগুলো বেশি ভয় লাগে, কালার টালার দেওয়া, ঠিক আছে। তো এই জন্য আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো এটা মুখে দিয়ে যা একটা অবস্থা হবে কি আর বলবো তোমাদের, এত বাজে খেতে। তোমাদের কীরকম লাগে জানি না, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কত ঝাঁঝ, খুবই ভীষণই একদম ঝাঁঝালো। দেখো অবস্থা, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস তো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, তার জন্য আমি এগুলো কখনো ট্রাইও করি না। আর এটা তো একদম স্বাদেও একদম বেকার লাগলো আমার। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি। দেখো চারিদিকে একদম সবুজে সবুজে ঘেরা মাঠ। নতুন একটা জায়গায় আসলাম, দেখো কি সুন্দর। এমন ডেকোরেশন আমার পেট ফেটে যাবে রে। সুন্দর জায়গাটা। একটা খেয়ে কেমন লাগতেছে, কেমন করে খাইলি রে এটা? এক ঢোক খেয়েই কেমন লাগতেছে। আমারটা তো শেষ করে দিছি। কি সুন্দর ভুট্টা হয়েছে। আয়ুষ ইস রাইট না কেমন আছো? হ্যাঁ কেমন আছো তুমি? দেখাবো, দাঁড়াও। এই যে মিস্ত্রি আছে, খুব ব্যস্ত।
মিস্ত্রি আছে না হচ্ছে সেটা কয়া কত দড়ি করলে মোদি সরকার বলছে হাম দো হামারে দো চিয়ার্স শস্য ফেলছিলাম বললাম না শস্যের সময় কত সুন্দর ফুল ফুটেছিল সুন্দর পুরো একদম খোলা মাঠ পুজো পুরো খেতে দিতে বাড়িতে কিন্তু এই যে গানের ব্যবস্থাও করা হয়েছিল যার জন্য আর বেশি কথা অরিজিনাল কথা আর কি রাখতে পারলাম না, নাহলে আবার কপিরাইট চলে আসবে। তো যাই হোক, দিদি এখানে বলছিল যে আমাদের এই জায়গাটাতে কত সর্ষে ফুল হয়েছে, মানে সর্ষে লাগিয়েছিল তো চারিদিকে সর্ষে ফুলে ভরে গেছিলো। আর দিদিদের এইখান থেকে অনেকটা জায়গা জুড়ে নিজেদের জমি, সেখানে সমস্ত রকম আবাদ সাবাদ হয়, তার জন্য অনেক কিছুই ঘরের মানে ঘরের জিনিসেই আর কি ওদের চলে যায়, ঘরের জিনিস দিয়েই ঘরের খাওয়া দাওয়াটা অনেক কিছু আর কি হয়ে যায়। তো আমি বলছি ওটাই তো গ্রামের সুবিধা, গ্রামে থাকার ওটাই তো সুযোগ সুবিধা, যে ঘরের থেকেই অনেক কিছু পাওয়া যায়, চাল ডাল তেল, তাই না, ঘরেরই হয়ে যায় আর কি, বাইরে থেকে কিনতে হয় না সেরকম একটা। তো বেশ ভালোই লাগে নিজেদের ক্ষেত থেকে সমস্ত কিছু তুলে খাওয়ার মজাই আলাদা, তাই না। তারপরে দিদি বলছে যে আম গাছ, আম হতো, মানে কি ফল নেই, কলা টলা সব ধরনের আছে। তো আমি বলছি হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতেও সেম এরকমই, বাবা সব ধরনের ফল লাগিয়ে রেখেছিল। এখন তবুও মানে কিছু কিছু গাছ তো কাটা পড়েছে, তো আগে প্রচুর কাঁঠাল, আম, জাম, লিচু, কামরাঙ্গা, কি নেই, চালতা, আতা ফল, জলপাই, আনারস, ডালিম, মানে সব ধরনের ফলই ছিল। এখন কিছু কিছু নেই, কিন্তু তারপরেও প্রচুর ফল ফুল এখনও রয়েছে। এরকমই আর কি আমার বাবা সব কিছু লাগানোর চেষ্টা করে। আবার বিদেশি কলা, কেরালার কলা, বিভিন্ন ধরনের কলাই থাকতো এরকম আর কি। তো সেটাই গল্পগুজব করছিলাম দিদির সঙ্গে। আর আমার ফ্রেন্ড ও গেছে এখানে সেলফ হেল্প গ্রুপের কিছু একটা দরকার আছে, কাজ আছে, সেটা ওদিকে গল্প করতে মানে কথা বলতে আর কি ও গেছে, পাশেই আর কি আসবে কিছুক্ষণের মতো। তো আমি একটু বসে এখানে দিদির সঙ্গে গল্পগুজব আড্ডা দিচ্ছিলাম। এবারেও চলে এসছে, আর এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দিদি কিছুতেই ছাড়ছিল না, বলছিল খাওয়া দাওয়া করে যাও, দুপুরবেলার রান্না বান্না করি, কিন্তু আমরা বললাম না, খারাপ লাগছিল এই ভেবে, যেহেতু একটা পুজো আচ্ছা হলে বুঝতেই পারছো বাড়িতে কত কাজের একটা ধকল থাকে, শরীরেরও একটা বিশাল ধকল চায়, কিন্তু একটা নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতেই পারি কীরকম লাগে। তো কালকে থেকে নাকি ঘুম হয়নি, চোখ টোক একদম গর্তে চলে গেছে। তা আমি বলছি দিদি একদম ঝামেলা করতে হবে না, আজকের দিনটা তুমি রেস্ট নাও, ঘুমাও, ঠিক আছে, পরে আমরা আবারও আসতে পারবো, সে কোনো ব্যাপার না, কিন্তু আজকে আর থাকবো না। তো এই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সত্যি খারাপ লাগে অনুষ্ঠান বাড়ি, কোনো পূজা বাড়ি, অনুষ্ঠান বাড়ি মানে গিয়ে না আমি বুঝতে পারি ওদের যে একটা কষ্ট হয়, সারাদিন লোকেদের সামলানো, সমস্ত কাজবাজ সামলানো, পূজা আর্চা করা, আপ্যায়ন করা, মানে দিন রাত কী যে একটা ধকল যায়, আমি বুঝতেই পারি বাড়িতে একটা অনুষ্ঠান হলে কীরকম একটা অবস্থা হয়। তো সেই জন্য আর কি। তো তারপরে দিদি যথেষ্ট জোর করছিল, কিন্তু আমরা আর থাকলাম না, আমি বলছি না থাকা যাবে না করে চলে আসলাম। আয় আয়, রোদটাও দেখেছো আজকে কীরকম চনচনে দিয়েছে। আমরা চলে আসলাম ওর দাদুর বাড়িতে। ওর দিদা এই যে ভুট্টা পুড়ে আমাদেরকে দিল খেতে। এখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি যাব। লিখাচ্ছে
ভিডিও করে দিদা এই যে ভুট্টা এনে দিল, আমরা ভুট্টা খাচ্ছি। ভুট্টা খাওয়ার ভিডিও। তুই বুড়ি হ্যাঁ, তোমাকে বানাইছে ওটা। আর ওই দিন কি দেখাচ্ছে দেখা আমি ভাবছিলাম কি তুমি আমাকে ডাকতেছো যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার জন্য ডাকবি তো একটু পরে। ওই পাটার ছাদ দিতে 20 টাকা আরো না খা। ভালো, কেমন হয়েছে? ভালো হচ্ছে বলে। এক পোলট্রির চাল 20, 30, 40, 50, 60, 70 টাকা হবে। কত কত ভিডিও বানাচ্ছি বুঝিস তো? এখন তো এই তো ফ্রেন্ড এখন আমাদেরকে খাওয়াচ্ছে, তো চলো এটা খাবো, খেয়ে বাড়ি যাব। আর তোমরা শুনতে পেলে আমি বলছিলাম যে সরকার এখন বলেছে হাম দো আর হামারে দো, মানে দুটো দুজন ফ্যামিলি প্ল্যান করার জন্য আর কি বলেছেন। এটা ঠিকই, না হলে আমাদের দেশ একদম মানুষ দিয়ে ভরে যাবে, তাই না? জনসংখ্যা এত বেশি হয়েছে, এখন তো চীনকেও ছাড়িয়ে আমাদের ইন্ডিয়া সবার আগে এগিয়ে আছে। তো সেই কারণে আর কি এটা অবশ্যই করা জরুরি ছিল। তো ওই ঠাকুমাটা বলছিল যে দুটো বাচ্চা কীরকম হয়ে যায় না, 3টে হলে ভালো, এরকম বলছিল। তো আমি বলছি 3টে বাবা রে, এখন তো দুটোই মানুষ অনেকেই নেয় না আর কি, একটা করেই নেয়। আর হ্যাঁ, দুটো করে বেশিরভাগ মানুষ নেয়, তবে একটা দুটো এরকমই আর কি বেশিরভাগ। 3টে এখন আর কেউ নেয় না, খুব বেশি মানুষ নেয় না আর কি, খুব কম সংখ্যক এরকম আছে 3টে বাচ্চা। তো আমি বলছি না, এখন এটাই আর কি বলা হয়েছে সরকার থেকে যে দুটো নেওয়া হবে, দুটোই নিতে হবে। কারণ কি বলো তো, শুধু নিলেই তো হয় না, ওদেরকে সুন্দর একটা লাইফ দিতে হবে। আর যেরকম লাইফ একজনকে দেবো, অপরজনকেও তো সেম লাইফটাই দিতে হবে, তাই না? আর সবার এরকম ক্ষমতা থাকে না, যারা জব করছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরাই হিমশিম খেয়ে যাই। একটা বাচ্চাকেই যদি সঠিকভাবে মানুষ করা হয়, সেইভাবে সব কিছু ওকে ফ্যাসিলিটি দেওয়া হয়, তাহলেই কিন্তু প্রচুর টাকা লাগে। তো সেখানে দুজন বাচ্চাকে সেম জিনিসগুলোই দিতে হবে। একজনকে ভালোভাবে লাইফ দেবো আর কি, সব কিছু শেখাবো, অ্যাক্টিভিটি এটা ওটা করাবো, আর একজনকে দেবো না, তা তো হয় না। বা একজনকে ভালো স্কুলে দিলাম, একজনকে এমনিতে করলাম, অতটাই করলাম না, এরকম তো হয় না। দুজনকে সমান দিতে হবে, সেক্ষেত্রে প্রচুর টাকার দরকার মানুষ করতে বাচ্চা কাচ্চাকে সঠিকভাবে। তো সেই হিসেবে দুজন একদম ঠিক আছে, এর চেয়ে বেশি হলে কিন্তু মুশকিল আজকাল, তাই না? আর জনসংখ্যার কথা তো অবশ্যই আমাদেরকে ভাবতেই হবে, না হলে পৃথিবী ভরে যাবে একদম। যে হারে জনসংখ্যা বেড়েছে, যত বেশি পপুলেশন হবে তত বেশি কিন্তু অভাব অনটন। এসব দেখা দেবে, ভবিষ্যতে অস্তিত্ব নিয়ে লড়াই হবেই। কারণ যদি আমার 1 কাঠা জমি থাকে, 2 কাঠা জমি থাকে, সেখানে যদি 3টা 4টা বাচ্চা হয়, তো অবশ্যই সংকটে পড়তে হবে, ওরাও ভুগবে আর কি। তো বলছিল ওই তো কারো মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে চাইতে চাইতে মেয়ে অনেক কটা হয়ে যায়, বা ছেলে আছে মেয়ে চাইতে চাইতে অনেক কটা হয়ে যায়। তো আমি বললাম যে না, সময় এখন পরিবর্তন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আছে যে আমরা কি বাচ্চা চাই সেই হিসেবে কিন্তু আমরা প্ল্যান করতে পারি। তো আগে যা হয়েছে হয়েছে, সবাই তো সব কিছু জানতো না, আমরাও জানতাম না। তো সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু এখন জানতে পেরেছি যে নিজেদের মন পছন্দ মতো কিন্তু আমরা বেবি নিতে পারি, কিছু নিয়মকানুন মেনে চললেই। তো যারা যারা এরকম প্ল্যান করতে চায়, তারা যদি একটু রিসার্চ করে, ইউটিউবে হোক গুগলে হোক, একটু যদি, আমি যেরকম গুগলে সার্চ করেছিলাম, তো সার্চ করার পরেই কিন্তু আমি যেহেতু সোনু পাপা ফার্স্ট আর কি ছেলে বাচ্চাটাই চাচ্ছিল, তো সেই হিসেবেই আমি ছেলে বাচ্চা নিয়েছিলাম। তো অবশ্যই এটা কিন্তু অনেকে বলে না এগুলো কুসংস্কারের কিচ্ছু নেই, এগুলো সত্যিই কাজ করে, অনেকের ক্ষেত্রে কাজ করেছে। এটা কুসংস্কার কোনো এরকম মন্ত্রতন্ত্র দিয়ে করে মানে হয়েছে এরকম তো না, কিছু নিয়ম কারণ আছে যেগুলো আদিমকাল থেকে মানুষ কিন্তু মেনে এসেছে, যারা যারা জানতো আর কি। তো সেই প্রসেসেই কিন্তু এটা সম্ভব।
এরপরে আগামীতেও যারা নেবে আশা করি এভাবেই নেবে, তাহলে হচ্ছে ওই ছেলে চাইতে চাইতে মেয়ে অনেক কটা হয়ে গেল, মেয়ে চাইতে চাইতে অনেকগুলো মেয়ে ছেলে হয়ে গেল, সেই জিনিসটা হবে না আর কি। তাহলে কি হবে, মন পছন্দ মতো একটা ছেলে একটা মেয়ে নেওয়া হয়ে যাবে, আর এদিকে পপুলেশনও বাড়বে না, আর মায়েদেরও এত ঝেলতে হবে না, তাই না? কারণ দেখো, যাদের বাড়িতে লোকজন থাকে তারা নেয়, কিন্তু কারো কারো এরকমও হয় যে নেওয়ার মতো কেউ থাকে না, সামলানোর মতো কেউ থাকে না, তো একাই অনেক কষ্ট করে সামলাতে হয়। বিশেষ করে যারা বিদেশে থাকে, আমার পরিচিত এরকম দিদি আছে, ওরা আমেরিকায় থাকে, নিজেকেই সামলাতে হয়, সেখানে না তো হেল্পিং হ্যান্ড পায় আর না তো পাড়াপড়শি কেউ নেয়, তো সেক্ষেত্রে ওদের একাই মানুষ করতে হয়, তাই না? বাথরুমে যাওয়ার সময়ও কোলে করে নিয়ে যেতে হয়, এমনও পরিস্থিতি আসে। একাই নিজের মানে চেক আপ নিজে করাতে হয়, 9 মাসের প্রেগনেন্ট হচ্ছে গাড়ি চালিয়ে গিয়ে চেক আপ করে আসতে হয়। এরকম প্রচুর মানুষ আছে যারা একাই নিজেরটা নিজে সামলে নিতে হয়। হাজব্যান্ড জব করছে অফিসে, ছুটি তো সেরকম দেবে না, তাই না? ঠিক সেভাবে আমিও কিন্তু সোনুকে 8 মাস বয়স থেকেই আমি নিয়ে গিয়েছিলাম হাজব্যান্ডের কাছে, ও ডিউটি করতো, আমাকেও কিন্তু সব একা সামলাতে হতো। কিছু সময় এখানে বাড়িতেও ছিলাম, কিছু সময় হাজব্যান্ডের কাছে যখন থাকতাম তখন এইভাবেই একা পুরো একদম সামলাতে হতো। অনেকজনই অনেকদিন ধরে আমাকে বলে যে কল্পনা বুনু, কল্পনা আপু আর একটা বেবি নিয়ে নাও, কিন্তু কি বলো তো, ওই যে আমি প্ল্যান ছাড়া কোনো কিছু করি না, ভেবে চিনতে তারপরে যে কোনো কাজ আর কি ভেবে চিনতে তারপরেই করি, কোনটা ঠিক হবে কোনটা কী হবে না হবে ভেবে চিনতে। তো সেই হিসেবে আর কি আমার এখনও কোনো প্ল্যান নেই। এখন বলবে না বেবি তো অনেক বড় হয়ে গেছে, ফার্স্ট বেবি তোমার, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, তবে হ্যাঁ এরকমও দেখেছি 13-14 বছর বয়স হয়ে গেছে ফার্স্ট বেবি, তারপরে সেকেন্ড বেবি প্ল্যান করছে বা নিয়েছে, এরকমও দেখেছি আমি। তো সেই হিসেবে আমি আর কি ভেবে চিন্তে তারপরে এগোই। আমি এখনও জানি না আমি আদৌ বেবি নেব কি না, সব কিছু সময়ের উপরেই ছেড়ে দিয়েছি। চলতে ফিরতে এই সমাজ থেকে দু ধরনের কথাই শুনেছি, কেউ বলে নিও না, তুমি পারবে না, যেহেতু আমার শারীরিক প্রবলেমও আছে, এই কোমরে ব্যথা ট্যাথা, শরীরে ব্যথা ট্যাথা, অনেক সমস্যায় ভুগতে হয়, তো সেই হিসেবে অনেকে বলে নিও না, যেহেতু একা থাকি, সামলানোর মতো দেখার মতো কেউ নেই, ওর পাপাও থাকে না বাড়িতে, তো সেদিক দিয়ে কেউ এটা বলে, কেউ আবার বলে না দুটো লাগে, দুটো নাও, কষ্টে মষ্টে দিন চলে যাবে, কোনো রকমে পার হয়ে যাবে, ঠিক দিন পার হয়ে যাবে, এরকম আর দু ধরনের কথাই আমার সবসময় শোনা হয়। তো এর মধ্যে আমিও চিন্তা ভাবনা করি, সব কিছু দুটো কথাই ভেবে দেখি যে সোনু, আমরা একদিন পৃথিবীতে না থাকলে সোনু একা হয়ে যাবে পৃথিবীতে, মানে ওর নিজস্ব বলতে একজন নিজের একটা থাকে না, ভাই বোন যতই যাই হোক না কেন নিজেদের মধ্যে বিপদ আপদে কিন্তু একে অপরের পাশে দাঁড়ায়, যতই যাই হয়ে যাক না কেন, একটা রক্তের টান তো থাকে। আবার একাও থাকি, দুটো কথার মধ্যেই যুক্তি আছে, তাই এখন ভাবছি না, দেখি কি হয়, ভগবান কি চায়।